না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট্ট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠেই বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন? আমি তো আছি এই হানি। চাচিরে আমি আগাই পিছাই দিমু। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদরের স্বরেই বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার। রান্নাঘরে এর জন্য আসতে বলি না। যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতেই বলল। এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেলেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেয়ালাগুলো সুন্দর করে কেটে রেখেছে ছোট চাচির সামনে রাখলো চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠেই বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে এক মিনিটও চোখের আড়াল রাখতে পারতো না। হতে পারে অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতে অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়েই বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সব সময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগে চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করলো। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবেশটার আদলে থাকা মানুষগুলো নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ছেলে। ঝিমধরা ভারী সন্ধ্যা, বৈরিতার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধ হয়নি। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসা থেকে কাছে, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এই মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাছেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিরও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিটছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শোনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নওশাদ খুব দ্রুত এগিয়ে এলো। ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়েই মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি। ওহির চোখ মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞাসা করা। নওশাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথাই থামলো ওহি। বুকে দুহাত ভাঁজ করেই বলল, হ্যাঁ, আছে। বলেন, আপনার আপনার কি বলে দিতে হবে বলুন। নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো। অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়েই বলল, বলেন তো, আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নওশাদের মুখের দিকে তাকালো। তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল,
আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি, হুট করেই মনে চেয়েছিল তাই পরেছেন? আর কিছু? নওশাদ বেশ অবাক হলো, বিস্মিত কণ্ঠেই বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করেই একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওশাদ। হাসিরা আরো বিস্তৃতি লাভ করলো। সে কণ্ঠ খাদে নামিয়েই বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন। নওশাদ কথায় হুট করে হেসে উঠল। ওহি হাসতে হাসতেই বলল, আহা, ভর সন্ধেবেলা মিথ্যে কেন বলছেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না সত্যি এটা। উম, মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে ওহির হাসির স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দু হাত স্থির ছিল আর চঞ্চল হাসিটা কেমন গুমোট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি, সে এমন এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যি নওশাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে, সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন। ওহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল। এটাও মিথ্যে। নওশাদ অবাক হলো, মাথা দুলিয়েই বলল, না এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে তো না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু ওহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডার পর নওশাদ মুখ ছোট চোখ করেই বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, কিন্তু অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি? আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ অল্প স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামো। আপনি পাষণ্ড। কথাখানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি আর পারতাম? আপনি তো 2 দিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট্ট শ্বাস ফেলে দু কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দেবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝাঁকারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলে আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের ওপর রাখলো, তখন তুহিনের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো, চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা, তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকেই তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছিঁড়ে উঠিয়ে এনেছে বিকেলের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যে পরিচিত কণ্ঠ ভেসে এলো, ও মা তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে, এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না? বলো। দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই। কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠেই বলল, কাজ শেখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে, না হয় মানুষের হুকুমে এমন উঠবস করতো। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতর। আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে, যার তরুণ অবাক হয়ে তাকিয়েছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না। একবার বোনের দিকে তো আরেকবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে।
অবস্থা বেগতিক দেখে রোজার সওদাগর বোকা বোকা হেসেই বলল, আমি কি যে বলি না আন্টি, যা সঠিক তাই বলি। চোখে থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যতীত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখ প্রিয়। বহুদিন পর কেউ চিত্রা হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা করলো সেই অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো, চিত্রার কাছে গিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠেই বলল, কিরে চিত্রাম, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাষি নাকি ছোট চাষি নাকি ফুফি, কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারলো ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাঁচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করেই বলল, আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার জাসিম? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করেই বলল, তুহিন, ভদ্রতা ভুলেছ? কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এই মেয়ে কি বিশ্রী করে তুলল? স্বার্থপর মেয়ে। টেবিলের কাচের ওপর জগ গ্লাসগুলো ফেলে ভেঙে চুরে চুরমার করে ফেলল সব এক নিমেষেই তুহিন। বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি। আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না। কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন, এক রুমের খুপড়িতে। ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা খিন খিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা? তন্মধ্যে নুরুল সওদাগর সশব্দে জ্বর বসালো ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল ফর্সা, মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদিয়া পা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চক্ষু চড়ক গাছ। বড় পার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিতারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতির নিবিড় করে। হা হুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করলো কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটা তখনও রক্তের দাগ। হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন। রাত 3টা বাজে, এই না হে বইয়া আছেন। ঠান্ডা লাগবে তো। যান আম্মা, যান ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো নসিদা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় অবহেলার ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশা শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠেই বলল, চিত্রা এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে।
চোখে তখন অশ্রু কণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করলো, আমি ইচ্ছে করে চাঁদনি বুবুকে ধাক্কা মারিনি চাচা। তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোল গোল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট। চিলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোনাটাও কেমন ফুলে আছে। কি মারটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাওয়া করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা দুহাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরেই বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা। আমি এত অমানুষ নই চাচা গো। আপাটার কিছু হলে সে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই, বরঞ্চ সে তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারে। চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল। হুট করেই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামে লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছু পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব। যখন সবাই মস্তিষ্ক মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল সেই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাক্ত পুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজার পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত 4-5টা চর বসালেন। বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে। সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ালো। কেমন অদ্ভুত সাহসের সাথে বলল, ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজার সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আসার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে তুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা বাহারের। চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠেই বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নের উত্তর দিল মতিউর রহমান। বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো। হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠেই বলল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছো? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই। আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে? কিন্তু তখন আমি আপার হাতে ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছেকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাতও নিমেষেই কমে এলো। চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম।
আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরলো চিত্রার। আদরে এক ধমক দিয়ে উঠল, মিছে রাগি রাগি স্বরেই বলল, আরেকবার যদি কেঁদেছো তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ? তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছো? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার চলে সে খুব বাজেভাবে ফেসে গেছে চিত্রা, তা আর বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপার কি অবস্থা বাহার ভাই, সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুললো, চুলগুলো গুছিয়ে দিতে দিতেই বলল, তোমার আপা ঠিক আছেন। এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছলো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্রমেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্রমেয়ের মতন কথা রাখলো, শরীর ছাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরদিন হাসপাতাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্টি, চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাটার সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতে নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো। কে যেন মিহিস্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও সে দ্রুত বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখেই ছলাৎ করে উঠল বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠেই বলল, চাচি কি হয়েছে, কাঁদছো কেন? রোজা সহকারে ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো। চিত্রা দুহাত তুলে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো, আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠেই বলল, আপনার হাপা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত পাখির ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরেই বলল, তোর জন্য আমার মেয়েটা আজ আজ এই অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলি আমার মেয়ের বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম ওহি ছুটে এলো রোজা সওদাগরকে ছুটানোর জন্য। কেমন পৈশাসিক শক্তি যেন ধরলো তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরের। তুমুল পেটে ব্যথা সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা কেউ জানে না। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয়। সেই স্রোতের তালে দিন যায় ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিলে হাসে হাসি, কখনো বা তাড়া করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সেই বাড়িবিহীন তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সেই মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো প্রাপ্তির টানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশের বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটার
দোতলার 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে। চাঁদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সেই স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখে মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাটা রোদ শূন্যে মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধ্যাবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামা কাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধরার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করার চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর ওপর পড়া বড় ফোসকাটা গলে গেল। মৃদু স্বরে আহ করে উঠল চিত্রা। একটু আগে ভাতের মার গালতে গিয়েই এই অঘটনটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলবল করে উঠল, অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে। ফসকে পড়ার জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করার সুর, অথচ তাচ্ছিল্য নিয়েই বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথাটা তবে এত আঘাত পাওয়ার পরেও মরেনি? নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়লো তখনও তো এমনই বৃষ্টি ছিল না। তা এখন তাণ্ডবিত চলেছিল প্রকৃতিতে। এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা, তাই না? চোখ মুছে চিত্রা, চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যেরও দৃষ্টি পড়ে চিত্রার ওপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতো চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকে। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজার সওদাগরও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীরেই বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে ওঠে। জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামঝি মেরে বাবাকেই বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু। আমার বোন তো সামলে নেব না হয় আমি, আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথা এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষু শুনল সে না হয় আর আপনাদের চোখের সামনে নাই রইল। তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপির ধমকে উঠেই বলল, তুহিন, কি বলছিস বাবু তুই? মেয়েটার এই অবস্থাতেও এসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা কর ওর। খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে ফুপি। আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচি আম্মা? বাহারের হুট করে আগমন এমন প্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে, আঙুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয়। একমাত্র আপনাদের পরিবারে দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বিয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন।
নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কের জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছু না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে, ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহির তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটাকে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত।